আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাতলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 17টি নথি চুরির ঘটনায় 6 কর্মচারী আটক। তদন্ত কমিটিকে 5 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ। চিত্রনায়িকা পরিমণিকে দফায় দফায় রিমান্ডে পাঠানোর বিষয়ে 2 বিচারকের হাইকোর্টে ক্ষমা প্রার্থনা। 25 নভেম্বর রায়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় 16 জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার 2। আহত আকিবের অবস্থা আশঙ্কাজনক। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের পর ফ্রান্সে সরকারি সফর। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে COP26 সম্মেলন শুরু। 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণের লক্ষ্য। এবং হ্যামস্ট্রিং ইনজুরিতে সাকিবের টি20 বিশ্বকাপ শেষ। 2 ম্যাচে না খেলেই টিম হোটেল ছাড়ছেন নাম্বার 1 অলরাউন্ডার। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে চিলিতে নাগরিক শিল্প প্রদর্শনীর খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 17টি নথি চুরির ঘটনায় 6 কর্মচারীকে আটক করেছে সিআইডি। কর্মকর্তারা জানিয়েছেন সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের গ্রেফতার দেখানো হবে। নথি চুরির ঘটনায় গঠিত 3 সদস্যের তদন্ত কমিটিকে আগামী 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুরসালিন বাবলা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের 29 নম্বর কক্ষের ওয়ার্ডরোবের ভেতর থেকে বুধবার 17টি গুরুত্বপূর্ণ নথি চুরি হয়ে যায়। ওই ঘটনায় শাহবাগ থানায় জিরির সূত্র ধরে সচিবালয়ে আসে সিআইডি। জিজ্ঞাসাবাদ ছাড়াও ভিডিও ফুটেজ সহ বিভিন্ন আলামত সংগ্রহ করে ক্রাইম সিন। পরে সন্দেহভাজন 6 কর্মচারীকে আটক করে মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। এরা হলেন জোসেফ, আয়েশা, বাদল, বারি, মিন্টু ও ফয়সাল। আমাদেরকে বলা হয়েছে আমরা যেহেতু সিআইডি একটা ছায়া তদন্ত করি, আমাদের ক্রাইম সিনও আছে, তো আমরা ছায়া তদন্তের অংশ হিসাবে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি। জিজ্ঞাসাবাদ করব, তদন্ত যেটা আর কি তদন্তের একটা অংশ করব। পরবর্তীতে হয়তো আমরা আপনাদের আরো 12 ডিটেলস বলতে পারবো। সিআইডি কর্মকর্তারা চলে যাওয়ার পর এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব। সত্যিকার ভাবেই আসলে জানি না আসলে কে এই কাজটা করেছে, কারণ আমরা সন্দেহের মধ্যে, আমি তো মনে করি যে আমরা সবাই সন্দেহের মধ্যেই আছি। আমরা পুলিশকে সেভাবে বলেছি আপনারা সবাইকেই ইনক্লুড করবেন, যাতে আমরা তথ্যটা জানতে পারি, ঘটনাটা উদ্ধার করতে পারি। ক্রয় সংক্রান্ত এগুলি তেমন গোপনীয় কিছু নাই। এগুলি ক্রয় সংক্রান্ত ফাইল, প্রত্যেকটা ফাইলের আমাদের তথ্য অন্যান্য বিভাগেও আছে, আমাদের কম্পিউটারও আছে, আমাদের ডিজি অফিসগুলোতে আছে। কাজে এটা নিয়ে তেমন সমস্যা না, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমার ফাইল মিসিং হওয়াটা, এটি হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় বিষয়। সচিব জানিয়েছেন চুরি হয়ে যাওয়া নথিগুলোর কপি সংশ্লিষ্ট বিভাগগুলোতে থাকলেও এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। চিত্রনায়িকা পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয়বার রিমান্ডে দেওয়ার বিষয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন নিম্ন আদালতের 2 বিচারক। তারা বলেছেন ভবিষ্যতের রিমান্ডে দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন তারা এবং আপিল বিভাগের নির্দেশনা মেনে চলবেন। 25 নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করেছেন হাইকোর্ট। মাজহারুল হক মান্নার রিপোর্ট। চিত্রনায়িকা পরিমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর ঘটনায় নিম্ন আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। প্রথমে যে জবাব দেওয়া হয়েছে তাতে হাইকোর্ট বলেছেন তাদের হেয় করেছেন নিম্ন আদালতের বিচারকরা। আবারও ব্যাখ্যা চাইলে সময় চেয়ে অবশেষে আইনজীবীর মাধ্যমে জবাব দেন তারা। আজ ওনাদের পক্ষে আমি মার্জনা চেয়ে একটা আবেদন করেছি। সেই আবেদন উভয় পক্ষকে শুনানি অন্তে মহামান্য আদালত আগামী 25/11/2021 তারিখে রায়ের জন্য দিন ধার্য রেখেছেন। আমরা নিঃশর্তভাবে মার্জনা চেয়েছি। অনাস্বীকৃত ভুল, আনইন্টেনশনালি আমরা এটা করেছি।
এবং সেই জন্য আমরা মার্জনা চেয়েছি। পরিমনির আইনজীবী বিচারকদের জবাব ও 164 ধারায় নেওয়া জবানবন্দি সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন। এই যে রিমান্ডের নামে দেওয়া যখন তখন পুলিশ চাবে সাথে সাথে দিয়ে দিবে, এটা ঠিক না। এই নিঃশর্ত ক্ষমা চাওয়ার ভেতর থেকে কিন্তু তারা একটা জিনিস বলেছে যে তাদের ট্রেনিংয়ে ত্রুটি ছিল। সংবিধানের 111 ধারায় যেটা আছে যে উচ্চ আদালতের যে কোনো রায় সেটা বা সিদ্ধান্ত নির্দেশনা এটা নিম্ন আদালতকে অবশ্যই মানতে হবে। এর আগে রিমান্ডের বিষয়ে ক্ষমা চেয়ে লিখিত বক্তব্য জমা দেন তদন্ত কর্মকর্তা। মাছলক মান্না, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাঁচলাইশ থানায় 16 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলায় জড়িতদের মেডিকেল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মেডিকেল ছাত্রলীগের একাংশ। আহত আকিবের চিকিৎসার বিষয়ে তদারকি করছেন 7 সদস্যের মেডিকেল বোর্ড। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। গত শুক্র শনিবার দুদিনে ছাত্রলীগের 2 গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা কার্যকর হয়েছে। শনিবার সন্ধ্যা 7টার মধ্যেই শিক্ষার্থীরা ছাত্রাবাস ছেড়ে যায়। ঘটনার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের মেডিকেল থেকে স্থায়ী বহিষ্কার দাবিতে ছাত্রলীগের একাংশ মেডিকেলের প্রধান গেটে সমাবেশ ও মানববন্ধন করেছে। হামলার অভিযোগে নগরীর পাঁচলাইশ থানায় 5ম বর্ষের শিক্ষার্থী তৌফিকুর রহমান বাদী হয়ে 16 জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাতনামা 7-8 জনকে আসামি করে মামলা করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে ক্যাম্পাসে একটু উত্তেজনা দেখা যায়। এটা আকিবের পক্ষে মামলাটা হয়েছে এবং আকিবে এখানে ঘটনাটা একটা পক্ষেরই, এটা 2টা পক্ষের না, সুতরাং এখানে 2টা পক্ষের মামলা হওয়ার সুযোগ নেই। সংঘর্ষে আহত মাহাদি আকিবের মাথায় অস্ত্রোপচার শেষে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তাকে আমরা অপারেশনের পরে এখন তাকে আমরা এক্সটিউবেট বলি, যে তাকে স্বাভাবিক ভাবে তার ভেন্টিলেটর খুলে দেওয়া হবে এবং তখন তাকে রাইস টিউবে খাবার দাবার দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। মেডিকেল ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন COP26 সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে 2 সপ্তাহের সফরে স্কটল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। COP26 সম্মেলন ছাড়াও ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দিবেন তিনি। 2 সপ্তাহের সফরে কয়েকটি সাইডলাইন বৈঠকে এবং কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ড, লন্ডন এবং প্যারিসে নাগরিক সংবর্ধনায়ও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। 14 নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হটকারী রাজনীতি, ধর্মান্ধতা এবং ক্ষমতালোভী নেতৃত্ব বিএনপিকে কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছে। অনলাইন সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি নিজেদের না বদলালে মুসলিম লীগের মতো ইতিহাসের আস্থা কুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে। ওবায়দুল কাদের বলেন, জনগণ চায় বিএনপি সাংবিধানিক পথে আসুক। সরকার চায় শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল, কিন্তু বিএনপি শুধু মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলতে চায়। হটকারী রাজনীতি এবং ধর্মান্ধ ক্ষমতালোভী নেতৃত্ব বিএনপিকে আজ কঠিন সময়ের মুখোমুখি করেছে। বিএনপি যদি নিজেদের বদলাতে না পারে, নিজেদের মধ্যে পরিবর্তন না আনতে পারে, তাহলে ইতিহাসের রাস্তা ঘুরে তাদের নিক্ষিপ্ত হতে হবে মুসলিম লীগের মতো। মানুষ চায় বিএনপি অগণতান্ত্রিক পথে না হেঁটে ক্ষমতায় যাওয়ার জন্য স্বীকৃত সাংবিধানিক পথে আসুক। সোমবার স্কুল কলেজের 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হবে। রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে কাল সকাল 9:30টায় এই কর্মসূচির উদ্বোধন করা হবে বলে স্বাস্থ্য বুলেটিনে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য অনুযায়ী রবিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে করোনায় 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 27,868 জনের। একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন 211 জন। আক্রান্তের হার 1.22%।
মোট আক্রান্ত 15,69,539 জন। এ সময় সুস্থ হয়েছেন 276 জন। মোট সুস্থ 15,33,423 জন। রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এদিন একজনও মারা যায়নি। ঢাকা শহরের 8টি স্কুলকে ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছি। সেই স্কুলে আমরা একসাথে 25টা করে বুথ স্থাপন করতে চাই এবং আমাদের গড় চিন্তা ভাবনা হলো কমপক্ষে দিনে 4 থেকে 5,000 বাচ্চা শিশুকে আমরা যেন এই টিকাটা দিতে পারি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মানুষ ও প্রকৃতি রক্ষার আহ্বান ও এ খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন। প্যারিস চুক্তি বাস্তবায়নে গ্লাসগো সম্মেলনকে শেষ সুযোগ বলেছেন সম্মেলনের নবনির্বাচিত প্রেসিডেন্ট। গ্লাসগো থেকে শমিক আহমেদের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি, পৌঁছানো মাত্র তা আপনাদেরকে দেখিয়ে দেব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন 30 নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের সব কেবল টিভি গ্রাহককে সেটআপ বক্স নিতে হবে। 31 ডিসেম্বরের মধ্যে সারা দেশে ডিজিটাল কেবল নেটওয়ার্ক নিয়ে আসা হবে বলেও জানান তিনি। কেবল নেটওয়ার্ক কিভাবে ডিজিটাল করা যায় তা নিয়ে সচিবালয়ে নবনির্বাচিত অ্যাটকো প্রতিনিধি ও কোঅপ নেতাদের সাথে বৈঠক করেন তথ্য সম্প্রচার মন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজড না হয় প্রতি মাসে প্রায় 150 কোটি টাকার ভ্যাট পাচ্ছে না সরকার। আমরা সেট টপ বক্স যাতে অ্যাভেলেবল হয়, অ্যাভেলেবিলিটি নিয়েও আলোচনা করেছি এবং ঢাকা এবং চট্টগ্রামের জন্য সেট টপ বক্স অ্যাভেলেবল আছে। এবং আজকে আরও সিদ্ধান্ত হয়েছে সমস্ত টেলিভিশন চ্যানেলে, বিটিভি অনেক আগে থেকে প্রচার করছে, এই যে 30 নভেম্বরের মধ্যে যে ঢাকা এবং চট্টগ্রাম শহর নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজ হতে হবে এবং গ্রাহকদেরকে যে সেট টপ বক্স কিনতে হবে বা সরবরাহ করতে হবে, এটি ব্যাপক প্রচারণা চালানো হবে। নির্দলীয় সরকার ছাড়া কোনোভাবেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর বিএনপির মিলাদ মাহফিল থেকে নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামনে নির্বাচন নিয়ে আবারও বিভিন্ন ইস্যু তৈরি করে বিএনপি নেতাকর্মীদের মামলা ও হয়রানি করছে সরকার। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় মিলাদ মাহফিল থেকে প্রায় 20 নেতাকর্মীকে আটকের অভিযোগ করে দলটি। স্বজনদের অভিযোগ, বিনা উস্কানিতেই মিলাদ মাহফিল থেকে বিএনপি নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। দোয়াটা শেষ করে খালি বসছে, দাঁড়াইছে, তখনই হঠাৎ করে পুলিশ আসছে, আইসা আমি এক জায়গায় স্পটে দাঁড়ানো ছিলাম, তা আমার টানা হেঁচড়া শুরু করে দিয়েছে আর কি। ঢাকা মহানগর উত্তর বিএনপির জয়েন্ট কনভেনার, ওনার নাম আক্তার হোসেন, ওনাকে অ্যারেস্ট করছে। 4-5টা গাড়ির উপরে হবে, একটা গাড়ি তো রিজার্ভ করে ভরিয়ে নিয়ে গেছে আমাদের লোক। নেতাকর্মীদের গ্রেপ্তারে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, সংবিধান ও স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার। বিএনপিকে কোনো মতেই নির্বাচনের আশেপাশে আসতে দেওয়া যাবে না। বিএনপিকে নির্বাচনের আশেপাশে আসতে দিলেই তাদের জন্য আপনার সামনে ক্ষমতায় ফিরে আসা সম্ভব হবে না। আমরা স্পষ্ট করে বলছি যে একটা নির্বাচনকালীন সময়ে একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নারী ও শিশু অধিকার ফোরামের গোলটেবিল আলোচনায় মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই সরকার সাম্প্রদায়িক সহিংসতা করছে। রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে যারা বেআইনিভাবে জোর করে ক্ষমতা দখল করে বসে আছেন তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং সামনে যে আবার নির্বাচন খেলা আসছে সেই খেলায় আবার জয়লাভ করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ছাত্রদল। সেখানে মানুষের মৌলিক সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতার অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মানুষ ও প্রকৃতি রক্ষার আহ্বান ও এ খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন। প্যারিস চুক্তি বাস্তবায়নে গ্লাসগো সম্মেলনকে শেষ সুযোগ বলেছেন সম্মেলনের নবনির্বাচিত প্রেসিডেন্ট। দর্শক, শৌমিক আহমেদের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখি রিপোর্টটি। যুক্তরাজ্যের গ্লাসগোতে শুরু হলো জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন। বাংলাদেশ সহ বিশ্বের 197টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন এবারের সম্মেলনে। উদ্বোধনী আয়োজনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্রিটিশ মন্ত্রী অলোক শর্মা। People and nature from the effects of climate change. We said we would get finance flowing to climate action, and we said we would limit the rise in global temperature to well below 2 degrees, pursuing efforts towards 1.5. Los procesos multilaterales no son fáciles ni rápidos. এবারের সম্মেলন নিয়ে আশাবাদী অংশ নেওয়া দেশ ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো। 2015 সালে প্যারিস সম্মেলনের পরে এবারের সম্মেলনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবার আমরা কিন্তু কোভিডের পরে এই সম্মেলনটি করছি এবং কোভিডে নানা সমস্যা হয়েছে সারা পৃথিবীতেই। এবার কিন্তু সবারই কিন্তু টনক নড়েছে যে আসলেও আমরা আমাদের পরিবেশ প্রকৃতিকে যদি ভালো না রাখি আমাদের পরিস্থিতি খুবই শোচনীয় হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে আমাদের এক্সপেকটেশন অনেক এই গ্লাসগো COP26-এ, এবং আশা করা যাচ্ছে যে একটা ভালো কিছু আসবে এখান থেকে। নানা ধরনের যে ডিসিশনগুলো হয় সেটা এবার হয়তো গুরুত্বপূর্ণ কিছু ডিসিশনের মাধ্যমে শেষ হবে। জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ সহ জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপের দাবিতে সম্মেলন চত্বরের বাইরে বিক্ষোভ হয়েছে। বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে 2015 সালে প্যারিসে ঐক্যমতে পৌঁছেছিল বিশ্ব নেতারা। জাতিসংঘ বলছে বৈশ্বিক তাপমাত্রা 2.7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা ভয়াবহ পরিবেশ বিপর্যয় ডেকে আনতে পারে। গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার ঐক্য.com.bd iSports। টি-20 বিশ্বকাপ সহ খেলাধুলার সব আপডেট নিয়ে ঐক্য.com.bd iSports-এ আছেন সহকর্মী মিশু চৌধুরী। যাচ্ছে তার কাছে। মিশু। বুশরা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি ঐক্য.com.bd iSports-এ। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। জমে উঠেছে টি-20 এটা নিয়ে আসায় সবে নূর ভাইয়ের ইতিহাসে আমি দেখলাম। তুমি এই দেশকে আলোকিত করো, সমস্ত মানুষ তোমার আলো স্পর্শ পেয়ে এগিয়ে যাক, ধন্য হোক। বয়স 75, পাক্কা পৌনে 100 বছরের জীবন। এক নামের পাশে কত কত অর্জন। অভিনেতা, আবৃত্তি শিল্পী, রাজনীতিক, যে নামেই তাকে চেনেন সেখানেই তিনি সেরা। আসাদুজ্জামান নূর, যে নামটি উচ্চারণের পর আর কোনো ভূমিকা কিংবা উপমার প্রয়োজন হয় না। আমরা বসিরহাট দেওয়ার সময় তো কত ভালো ভালো কথাই বলি, কিন্তু আমাদের নিজেদের জীবনে তার প্রতিফলনকে সব বড়টা হয় না। আমরা তো আসলে এই এমন একটা সমাজে এখন আমরা বাস করছি, এই সমাজটাই এখন মানে একটা দ্বন্দ্বের সমাজ। নিজের জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে শোনালেন জন্মস্থান জলপাইগুড়ি থেকে ঢাকার রাজপথের গল্প। যে স্বাধীনতার ঘোষক বা ঘোষণা, এগুলো নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করেন তাদের উদ্দেশ্যে আমি কথাটা বেশি করে বলি যে আমাদের কাছে তো 7ই মার্চই ছিল স্বাধীনতার ঘোষণা। 25শে মার্চ পর্যন্ত তো আমরা অপেক্ষা করি নাই, আমরা তো 14ই মার্চে থানা দখল করেছি। বদলে যাওয়া সমাজ ব্যবস্থায় অপশক্তির বিরুদ্ধে নিজের অবস্থানও জানান আসাদুজ্জামান নূর। কিন্তু আয়োজন ম্লান হয়ে যায় যখন দেখি যে অপশক্তির বিরুদ্ধে 71-এ লড়েছি সেই শক্তি তার হিংস্রপনা তুলছে বারবার। এই শক্তিকে প্রতিহত করতে হবে চিরতরে। আজ আমাদের অবশ্যই ফিরতে হবে 72-এর সংবিধানে, যে সংবিধান দিয়ে গেছেন জাতির পিতা, যে সংবিধানে পাতায় পাতায় লাখো শহীদের রক্তচিহ্ন, আমার লক্ষ মা বোনের কান্না আর অশ্রু। আজীবন মানুষের পাশে থাকা মানুষটি মানুষের ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়েই শেষ করেন নিজের বক্তৃতা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড, ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব।
জাপানের টোকিওতে আন্ডারগ্রাউন্ড ট্রেনে যুবকের আগুন ও ছুরি নিয়ে হামলায় আহত 10। হ্যালোউইন সমাবেশে যাওয়ার পথে ঘটনা। চট্টগ্রামে পড়াশোনার জন্য যায়, আর আজ সেই সব স্থান থেকে আমাদের মান্দায় ছেলেপেলে লেখাপড়ার জন্য আসবে, এটা এই জন্য আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত। অঞ্চলের শিক্ষার্থীরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করতে পারবেন। জেলা প্রশাসক বলেছেন, নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর অপেক্ষায় জেলাবাসী। শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটের নির্মাণ কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমরা আশা করছি যে খুব শীঘ্রই উদ্বোধন করবেন এবং নেক্সট ইয়ার থেকে শিক্ষাবর্ষ থেকে এখানে ছাত্রছাত্রী ভর্তি হবে। প্রতিষ্ঠানটিতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া চলছে। 2022 সালে ইনস্টিটিউটটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম সেশন শুরু হবে। সাদিয়া ওমর, চ্যানেল আই। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। জাপানের টোকিওতে ট্রেনে আগুন দিয়েছেন এক যুবক। একই সাথে ছুরিকাঘাতে আহত হয়েছে কমপক্ষে 10 জন। ব্যাটম্যানের জোকারের বেশে হাতে ছুরি নিয়ে হামলা চালায় যুবক। হ্যালোউইন সমাবেশে অংশ নিতে যাওয়া ওই ট্রেনে অন্তত 10 যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সময় রাত 8টার দিকে বিশ্বের অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিনজুকুতে কিও এক্সপ্রেস লাইনের ট্রেনে হামলার এই ঘটনা ঘটে। পুলিশ 24 বছর বয়সী সন্দেহভাজন ওই হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী ওই যুবক ট্রেনের চারদিকে তরল ছিটিয়ে দেওয়ার পর আগুন ধরিয়ে দেয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। চিলিতে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী উন্মুক্ত নাগরিক শিল্পকর্মের প্রদর্শনী। রাজধানী স্যান্টিয়াগোতে ফ্যামিলি পার্কের কৃত্রিম হ্রদে তৈরি করা হয়েছে নানা রকমের ভাস্কর্য। প্রদর্শনীতে রয়েছে ডাচ শিল্পী ফ্লোরেন্সিন হফম্যানের আইকনিক রাবার হাঁসের ভাস্কর্য, টমাস ডাম্বোর কাঠের ট্রল এবং হেঙ্কস হফস্ট্রার ভাজা ডিমের একাধিক স্থাপনা এবং খেলনা রোবট। প্রদর্শনী চলবে 4 নভেম্বর পর্যন্ত। এবার রয়েছে অর্থনীতি সংবাদ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মূল চালিকা শক্তি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন হবে বলে মনে করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, বাংলাদেশের উন্নয়ন ও ভবিষ্যৎ পথরেখা বিষয়ে সেমিনার করে উন্নয়ন অধ্যয়ন বিভাগ এবং সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি। আলোচকরা বলেন, দেশের এখনো 85% মানুষ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। বৈষম্যের লাগাম টেনে ধরা না গেলে এসডিজি অর্জনে ব্যর্থ হতে পারে। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে দেশ এগোচ্ছে বলে বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে। ইয়নিং দিস ইনকাম গ্যাপ, এটা আমাদের জন্য মাথা ব্যথার কারণ। আমরা আবার প্রচেষ্টাও নিচ্ছি। এই যে গ্রামে রাস্তাঘাট, সড়ক, জনপদ গড়ে তোলার গুরুত্ব দেয়, মূল কারণ হলো যাতে কর্মসংস্থান তৈরি হয়, আয় বৈষম্য কমে আনে। কৃষি থেকে যেন অকৃষি কাজকর্ম তৈরি হয়, কর্মসংস্থান তৈরি হয়। বিদ্যুৎ দিচ্ছি গ্রামে গ্রামে। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে উন্নয়নের অগ্রযাত্রায় যোগ হলো শেখ রাসেল মডেল স্কুল। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর 12 কোটি 11 লাখ টাকা ব্যয়ে স্কুল ভবনটি নির্মাণ করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি অনলাইনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর চিত্তরঞ্জন মিশ্র এবং শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ লিসাইয়া মেহজাবিন। নতুন এই স্কুলে 450-র বেশি শিক্ষার্থী রয়েছে। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ।
কোরিয়ার উচ্চ ফলনশীল ও পুষ্টি সমৃদ্ধ তেলজাত ফসল সাউ পেরিলা 1 এর চাষ হয়েছে মেহেরপুর ও পঞ্চগড়ে। কৃষি বিভাগ বলছে ওই তেল ফসল আবাদের মধ্য দিয়ে তেলের আমদানি নির্ভরতা কমানো যাবে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা ও পঞ্চগড় থেকে রহমান মুকুলের পাঠানো তথ্যে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মেহেরপুরের গাংনীতে পরীক্ষামূলক সাউ পেরিলা 1 চাষ শুরু হয়েছে। তেরাইল কুঠিপাড়ার কৃষক নতুন এই তেল ফসল নিয়ে দেখছে সম্ভাবনা। 10 কাঠা জমিতে আমি লাগিয়ে এখন দেখছি আমি লাভবানই হব, যেহেতু বেশি খরচা হয় না, তো অল্প দিনে ফসল অল্প দিনে হয়ে যাবে। একটি লাভজনক ফসল, এটা অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে অধিক মুনাফা অর্জন করা যায়। যদি ফলন ভালো হয় আমরা উৎসাহিত হব এবং আমরা মাঠে চাষ করব। কৃষি বিভাগ বলছে বিঘায় 10,000 টাকা খরচ করে 20 থেকে 25,000 টাকা আয় হবে কৃষকের। এখানে অল্প জমিতে আমরা এখানে কৃষকের দিয়ে করিয়েছি, সেই হিসাবে আমরা আশা করছি ভালো একটা ফলন আমরা কৃষকের কাছ থেকে এই জমি থেকে। বর্তমান যে বাজার মূল্য আমাদের ফসলের বা তেলের গুণগত মান, সংরক্ষণকাল সব বিবেচনায় আমরা আশা করছি যে কৃষক খুব তাড়াতাড়ি হয়তো যে ফসলটা পাবে, যে বীজটা পাবে, সেখান থেকে লাভবান হবে। দিনাজপুরের কাহারোল উপজেলার কৃষি উদ্যোক্তা সৈয়দ রোকন প্রথমবারের মতো তেতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে 12 বিঘা জমি লিজ নিয়ে সাউ পেরিলা 1 আবাদ করেছেন। 12 বিঘা জমিতে তার উৎপাদন খরচ হয়েছে 60,000 টাকা। ফসল বিক্রি করে তার আয় হবে 3 লাখ টাকার ওপর। আমি আশা করছি এখানে আমার প্রায় 3 লাখ টাকা আমি এই তেল ফসল বিক্রি করতে পারবো, যে অনেক লাভজনক। এটা দেশের চাহিদা পূরণ হবে এবং তেলের যে ঘাটতি সেটা অনেক জায়গা পূরণ হবে। দক্ষিণ কোরিয়া, চীন, জাপান সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় সাউ পেরিলা তেল জনপ্রিয়। আন্তর্জাতিক বাজারে এর মূল্য অনেক বেশি। বাংলাদেশে এটা তেল ফসলের যে আমদানি সেটা অনেকটা কমিয়ে আনবে এবং মানুষ স্বাস্থ্যকর যে আমরা খাবারের কথা বলি যে তেল হিসেবে, সেটা একটা বড় ভূমিকা। এটার উৎপাদনের মাধ্যমে কৃষকরা অনেক লাভবান হবে, বিদেশে রপ্তানি করে দেশে অর্থনৈতিক আমরা লাভবান হতে পারবো। পেরিলা বন্যামুক্ত মাটিতে ভালো জন্মে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতির সংবাদ। টাঙ্গাইলের বাসাইলে ড্রেজার মেশিন বসিয়ে নদীর তলদেশের মাটি তুলে নিয়ে যাচ্ছে প্রভাবশালী চক্র। অপরিকল্পিত বালু ও মাটি উত্তোলনে ভাঙছে ঘরবাড়ি ও ফসলি জমি। প্রকৃতি ও পরিবেশের উপর নেমে আসছে বিপর্যয়। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই, বংশাই, নাঙ্গলিয়া নদী ও 10টির মতো খালবিল রয়েছে। নীতির তোয়াক্কা না করে অপরিকল্পিতভাবে নদী জলাশয়ে 87টি স্পটে ডেজারে মাটি কাটার ব্যবসা করছেন প্রভাবশালী চক্র। এতে উপজেলার একডেলা, দাপনাজুর, নতুনা, কাশিল, আদাজান, বিলপাড়া, কাজিরাপাড়া সহ বিভিন্ন স্থানে রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, মসজিদ, ঘরবাড়ি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা নদীতে চলে গেছে। এই মাটি খননের ফলে আমাদের কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন হতে যাচ্ছে। অনেক পরিবার আছে যাদের এই ঘরবাড়ি ভাঙার পর তারা রাস্তায় এবং খুব দুর্বিষহ জীবনযাপন করতেছে। 2 শতাধিক বাড়িঘর বিলীন হয়ে গেছে, যাদের বাড়ি করার মতো জায়গা নাই, রাস্তার মধ্যে বা বিভিন্ন মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছে। এরিয়া মিশিং চলতেছে 5-6 বছর ধরে, কিন্তু বাধা দিল সে বাধা মানে না। মিশিং বসে আমার গাছটা করে আমি কিভাবে আমি আবাদ করে খাবো। এইখানে কিছু প্রতাপশালী লোক ডেজার বসিয়ে নদী ভাঙ্গার কারণে আবাদি জমিগুলো নষ্ট হয়ে যাইতেছে। জোরবলক চালায়, সরকারের কোনো আইন টাইনও মানে না। নদী ভাঙন রোধে কোটি টাকা খরচ করে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয় প্রশাসনের অভিযানেও থামানো যাচ্ছে না মাটি উত্তোলন। আমরা অপরাধী ওখানে পাই, সেক্ষেত্রে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করি এবং যদি না পেয়ে থাকি তাহলে ড্রেজার যাতে সামনে চলতে না পারে এবং ড্রেজারের বিনষ্টের বিষয়ে আমরা ব্যবস্থা করব। নদী অববাহিকার প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। অবৈধ ডেজারের এই মহোৎসবে বিরূপ প্রভাব পড়ছে এলাকার প্রকৃতি এবং পরিবেশের উপর। এ ব্যাপারে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের বাসাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের বাজারে আইফোন 13 উন্মোচন করেছে মাল্টি ব্র্যান্ডেড রিটেল চেইন ও অ্যাপল পণ্যের অনুমোদিত বিক্রেতা গ্যাজেটন গিয়ার। উপস্থিত ছিলেন পাবলিক স্পিকার হিসেবে ডন সামদানি, ফুড ব্লগার রাফসান,
গ্যাজেট অ্যান্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম শিমু, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাচ্চু, ডিরেক্টর মোহাম্মদ এহসান কবির চৌধুরী এবং যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। 28 অক্টোবর বৃহস্পতিবার থেকে গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব শোরুমে পাওয়া যাচ্ছে আইফোন 13 মিনি, আইফোন 13, আইফোন 13 প্রো ও আইফোন 13 প্রো ম্যাক্স। 7 দিনের নানা আয়োজনে 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ব্যাংকের গুলশানের কর্পোরেট হেড অফিস এমটিবি সেন্টারে সংবাদ সম্মেলনে ব্যাংকের বর্তমান অবস্থা, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তৃতা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। সে সময় ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অফ গ্রুপ আইসিসি গৌতম প্রসাদ দাস এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার তারেক আজিজ খান। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির। বিরতির পর জানিয়ে ফিরব। ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের হাতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার, আয়োজনে অংশ নেন দেশের বিশিষ্টজনেরা। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের হাতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার তুলে দিল DRRA, ডিসেবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের এই আয়োজনে অংশ নেন দেশের বিশিষ্টজনেরা। সুলতানা হিমুর রিপোর্ট। একটুখানি আদর, যত্ন আর সহায়তা পেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও তাদের মেধার বিকাশ ঘটাতে পারে। এই লক্ষ্য নিয়ে ডিসেবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সারা দেশ থেকে অংশ নেয় স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশুরা। বিজয়ী শিশুদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। আমার অনেক ভালো লাগতেছে, আমি ইবরা পেয়েছি, সব কিছু পেয়েছি। আমি একটা বলতে চাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ। খুব খুশি হয়েছি, এই পুরস্কারে আটে পাইছি। সমাজের সবাইকে এসব শিশুদের পাশে এগিয়ে আসার আহ্বান আয়োজকদের। তাদের মনের দুঃখ যেন লাঘব হয়, সেই জায়গায় যেন বাবা মা প্রাউড ফিল করে তার শিশুদের নিয়ে, সেই জায়গায় কাজ করতে হবে। ভালোবাসার দৃষ্টিতে যেন আমরা সবসময় তোমাদেরকে দেখি। তোমরা অনেক ভালো থাকবে। আমরা ডাউন সিনড্রোম শিশুদের পাশে এসে দাঁড়াই এবং তাদেরকে সমাজের মূল ধারায় এগিয়ে দিই। বিশেষ শিশুদের জন্য এমন উদ্যোগ আরও প্রয়োজন বলে মনে করেন অভিভাবকরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব জলবায়ু সম্মেলন শুরুর আগ মুহূর্তে জলবায়ু পরিবর্তন এবং এর ঝুঁকি নিয়ে ওয়েবিনার করেছে বাংলাদেশ ন্যাশনাল কমিটি অফ দি IUCN। জলবায়ু পরিবর্তন এবং এর ঝুঁকির নানা দিক তুলে ধরেন অংশগ্রহণকারীরা। বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুড়া ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে জীবন ও জীবিকার ক্ষতি নিয়ে গাবুড়া হাতে গ্লাসকো নামক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে তরুণ সমাজের ভাবনাগুলো আলোচনায় উঠে আসে। প্রধানমন্ত্রী সকল আশ্রয়হীন মানুষদের জন্য গৃহের ব্যবস্থা করেছেন। এটি বিশ্বে একটি বিরল ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকী। ফটিকছড়ির এই প্রকল্প দেশের সবচেয়ে সুন্দর এবং অনুকরণীয় প্রকল্প। এতে একটি প্রাথমিক বিদ্যালয়ের কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইনদং ডলুস্থ প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন। জেলা প্রশাসক মমিনুর রহমান সহ জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। শেষ হলো বঙ্গবন্ধু জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ। 1টি রূপা ও 3টি ব্রোঞ্জ পেয়ে তৃতীয় বাংলাদেশ।